প্রিয় দর্শক, খুব ভালো খবর দিয়ে আজকের মেট্রোসাম টু দ্য পয়েন্টটা শুরু করতে চাই। ভারতকে 1-0 গোলে হারিয়েছে বাংলাদেশ মহিলা ফুটবল দল। আমি সময় ইসলাম, মেট্রোসাম টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় সংলাপের দ্বিতীয় দিন। আপনারা জানেন ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির সাথে সংলাপ শুরু হয়ে গেছে। তবে আমরা যদি দেখি ভারতীয় উপমহাদেশে এই সংলাপ প্রথার আসলে শুরু করেছিল কে? ইতিহাস ঘেটে টেটে আমরা যতটুকু জানলাম, মোগল সম্রাট আকবর কিন্তু তার রাজদরবারে রাষ্ট্রে সুশাসন ফেরাতে সর্বমহলে সব ধরনের মানুষকে নিয়ে তিনি কিন্তু সংলাপে বসতেন। এখন এই যে মহামান্য রাষ্ট্রপতির সাথে ইসি পুনর্গঠনের যে সংলাপ এবং সেই মোগল সম্রাট আকবরের যে সংলাপ, দুটো কিন্তু নামের মিল আছে, কিন্তু আসলে কাজে কতখানি মিল হবে এবং বাস্তবায়ন কি যা চাওয়া যাচ্ছে সেটার প্রতিফলন কতখানি ঘটবে এই নির্বাচন কমিশন পুনর্গঠনে, সেটা নিয়েই আজকে আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে আলোচনা আছেন শিরিন আক্তার এমপি, সাধারণ সম্পাদক জাসদ। আমাদের সঙ্গে যে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। শুরুটা করতে চাই শিরিন আপা আপনাকে দিয়ে। আজকে মহামান্য রাষ্ট্রপতির সাথে আপনারা আমন্ত্রিত অতিথি ছিলেন, ইসি পুনর্গঠনে সংলাপ অংশ নিয়েছেন। সংলাপ এটি একটা রেওয়াজ, 118 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই যে আলোচনাটা করেন। এর আগে 2 বছর 10 বছর আপনারা গিয়েছেন, কিন্তু আমি যদি জানতে চাই আপা, এই যে এর আগে যে 5 বছর আগে গেলেন আর এই যে আজ আবার গেলেন, এখানে কিন্তু গুণগত পার্থক্য আছে নাকি এটা রুটিন যেতেই হয়? না, একটা তো যতক্ষণ পর্যন্ত একটা আইন তৈরি না হচ্ছে, একটা বিধিবদ্ধ নিয়ম না তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সংবিধানে 118 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিরই এই দায়িত্বটি তার উপরে বর্তায়। সুতরাং সে অনুযায়ী তিনি এটা করেন, কিন্তু এটা তিনি না করলেও পারেন। সেক্ষেত্রে আমরা বলেছি এটি মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের একটি মহানুভবতা, এবং তিনি এই কাজটি করেছেন গণতন্ত্রের প্রশ্নেই। তিনি মনে করেন যে সকলের সঙ্গে আলোচনা করেই তিনি সিদ্ধান্তটি গ্রহণ করবেন, এবং সেই জন্যই তিনি তা করেছেন। আর আপনি শুরুতে যে কথাটি বললেন সংলাপ সম্পর্কে সম্রাট আকবরের কথাই বলেন, আর আমার ঘরের কথাই বলেন, আপনার ঘরের কথাই বলেন, সংলাপ ছাড়া কিন্তু আমাদের চলে না, আলোচনার বিকল্প নেই। আমি বলছি যে কোনো জায়গায় সংলাপ ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। ফলে সংলাপ ভুয়া, সংলাপ কাল্পনিক, সংলাপ নাটক, এই সমস্ত কথা বলে কিন্তু সংলাপ, কিন্তু বিএনপি তো আজও বলেছে যে সংলাপ একটা সাজানো নাটক। সেই কথাই বলছি যে সুতরাং কারণ জীবনের সকল ক্ষেত্রে সংলাপ করে করেই আমরা আগাচ্ছি। আমি ঘরের কথাই বলি আর বাইরের কথাই বলি, অফিসের কথা বলি, কারখানার কথাই বলি, সব জায়গায় আমাকে সংলাপ করতেই হয়, আমাকে এই কাজটি করতে হয়। ফলে সে অনুযায়ী রাজনীতিতেও আজকে এই মুহূর্তে আমাদের যে অবস্থা, সেই অবস্থাতে আমাদের রাষ্ট্রপতি ডেকেছেন এবং ডেকে সেখানে আলোচনা করেছেন, সার্চ কমিটি গঠনের ব্যাপারে কথা বলেছেন। আমরা স্পষ্ট এই কথাটি বলেছি যে সার্চ কমিটি গঠনে আমরা কোনো নাম প্রস্তাব করিনি, বরং আমরা সাংবিধানিকভাবে মনে করি নির্বাচন কমিশন গঠনে সাংবিধানিক যে পদগুলো রয়েছে, সুনির্দিষ্টভাবে আপিল বিভাগের বিচারপতি, সরকারি কর্ম কমিশনের প্রধান, মহা হিসাব নিরীক্ষক বা নিয়ন্ত্রকের যে পদ, সেই পদে যারা অধিষ্ঠিত রয়েছে, মোট কথা সাংবিধানিক পদে যারা আছেন তাদেরকে নিয়ে সার্চ কমিটি, তাদের ভেতর থেকে দক্ষতা এবং সততাকে প্রাধান্য দিয়েছেন দেখলাম সেই জায়গাটাতে। না, সার্চ কমিটিতে এইগুলো, এখানে কিন্তু আমরা ব্যক্তি চাই না। আমরা মনে করি যে এই পদগুলো থেকে যারা আসবে তারা দক্ষ মানুষ হতে হবে। যারা বর্তমানে আছে তারা কি অদক্ষ? না, অবশ্যই অদক্ষ না। নির্বাচন কমিশন গঠন করবেন যখন তারা, সেই প্রশ্নে আমরা বলেছি অবশ্যই সে জায়গায় দক্ষ মানুষ হতে হবে। কারণ যখন নির্বাচন কমিশনটা গঠিত হচ্ছে, নির্বাচন কমিশন গঠিত হবার পরে তাকে আইনগতভাবে, প্রশাসনিকগতভাবে সব দিক থেকে তাকে সাহায্য করা হচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অনেক জায়গায় মারামারি, হানাহানি, খুনাখুনি। নির্বাচন কমিশনের যারা, তাদের কোনো বক্তব্য কিন্তু সেভাবে দেখা যায় না, তাদেরকে খুঁজেও পাওয়া যায় না, তাদেরকে সেখানে একেবারে অসহায়। কিন্তু গতবার এই জায়গাটা একটু থামায়, গতবারও যখন আপনারা মহামান্য রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়েছিলেন, তখন আপনারা দক্ষতা, নিরপেক্ষতা, সততা, এই মানদণ্ডগুলোকে বিচার করে প্রস্তাবনা দিয়েছিলেন যে এগুলো যেন হয়। তো গতবারও তো একই কথা বলেছিলেন, এবারও একই কথা বলেন। গতবারের প্রতিফলন কি এই 5 বছরে ঘটেছে? তার মানে বলছেন ঘটেনি। তাহলে এবার যে দিয়ে আসলেন আগামীতে যে ঘটবে তার না, শুধু ঘটবে না মানে প্রত্যাশা করতে কোনো অসুবিধা নেই। আমরা ঘটতে পারে, ঘটবে না এটাও বলবো না, তবে আমরা বলবো এটাই আমরা প্রত্যাশা করি। আমি একটু থামাচ্ছি। যারা হারুনুর রশিদ,
ঘটেনি গত 5 বছরে, কিন্তু প্রত্যাশা রাখতে চাচ্ছে জাসদ মহামান্য রাষ্ট্রপতির সাথে আজকে ইসি পুনর্গঠনের সংলাপে অংশ নিয়ে, যে যা পাইনি আগামীতে যে পাবো না সেটাতে আমরা ভরসা রাখতে চাই পাবো। কিন্তু আপনারা শুরুতেই বলছেন আমরা যাব না, এটা সাজানো নাটক, প্রহসন। কিন্তু আপনারা নিজেরাই চান নির্বাচন কমিশন হোক মেরুদণ্ডওয়ালা, তাহলে এটা কি করে সম্ভব? এই যে অবিশ্বাস, তাহলে কি করে সম্ভব? ধন্যবাদ আজকে চ্যানেল আই টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য। এখানে আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের মাননীয় সংসদ শিরিন আপা। আমি সর্বপ্রথমেই গভীরভাবে দুঃখ প্রকাশ করছি, নিন্দা জানাচ্ছি যে আজকে আপনার সারা বাংলাদেশে বেশ কয়েকটি জেলায় আজকে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ ছিল। সেখানে হবিগঞ্জে বর্বরোচিতভাবে পুলিশের যে নারকীয় তাণ্ডব এবং সেখানে শতাধিক আমাদের সমর্থক নেতা কর্মীরা আহত হয়েছে, এটি 71-এর যে পাক হানাদার বাহিনী বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর যে নির্বিচারে গুলি চালিয়েছিল, যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তাকে হার মানিয়েছে। এটি আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পুলিশ বাহিনীর এই ধরনের তাণ্ডব এবং নারকীয়তা এটি প্রমাণ করে যে দেশে আজকে সত্যিকার অর্থে আইনের শাসন এবং গণতান্ত্রিক শাসন নাই। দ্বিতীয়ত, আজকে যে বিষয়টি নিয়ে এখানে আলোচনার সূত্রপাত করেছেন যে সংলাপ অবশ্যই অপরিহার্য, রাজনৈতিক সংকট নিরসনের জন্য সংলাপের কোনো বিকল্প নাই, অবশ্যই সংলাপ হতে হবে। এবং যুগ যুগ ধরে সারা পৃথিবীতে, সারা বিশ্বে এবং বাংলাদেশেও যে কোনো সময় যে কোনো রাজনৈতিক সংকট বা যে কোনো সংকটের সমাধানের জন্য কিন্তু আলাপ আলোচনা অপরিহার্য। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি আজকে নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে সংলাপের যে কার্যক্রম শুরু করেছেন এবং যারা কিনে আজ আলোচনা হচ্ছে তারা কিন্তু সকলেই সরকারের শরিক। প্রথম যে জাতীয় পার্টি তারাও সরকারের শরিক, তাই মাত্র তাদেরকে কাগজ কলমে বিরোধী দল, আসলে তারা বিরোধী দলে, তারা গভর্নমেন্ট সরকারেরই শরিক। এবং আজকে জাসদ অংশগ্রহণ করেছে, এরপরে ধারাবাহিকভাবে হয়তো যাবে। এবং এটা আমি বলবো যে এটা এইটা দিয়ে কিন্তু রাজনৈতিক সংকট দূর হবে না। রাজনৈতিক সংকটটা কোথায়? সংকটটা হচ্ছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এবং গত 2টা সার্চ কমিটির মধ্য দিয়ে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, যারা বর্তমান দায়িত্ব পালন করছে, যারা অতীত একটা নির্বাচন কমিশন বিদায় হয়েছে, কেউই কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারে নাই। আজকে সংকটটা হচ্ছে এখানে যে আজকে এই নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে কিন্তু সংকট দূর হবে না। সংকটটা হচ্ছে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের সদিচ্ছা, অর্থাৎ নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ অন্যান্য ভাবেই কিন্তু বাংলাদেশে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা সম্ভব নয়। জনাব হারুনুর রশিদ, একটু আমি থামাই। আমি যে জায়গাটা আপনার কাছে বুঝে নিতে চাই সেটি হচ্ছে সুষ্ঠু নির্বাচন করতে হলে ইসির কত ভাগ ভূমিকা আছে এবং সরকারের কতখানি সদিচ্ছা দরকার, এটি এবং দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসি এসেও করে দিতে পারবে কিনা। তাহলে এই নিরপেক্ষ ইসি নিয়ে যে আপনারা প্রশ্ন তুলেন, তাহলে আসলে আপনাদের কোনটা প্রধান চাওয়া? না, আমাদের প্রধান চাওয়া হচ্ছে আপনার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এটি হচ্ছে প্রধান 1 নাম্বার, যেটি আপনার এর আগে ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তার কারণ বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করার পর এই যে গত 10 বছর যাবৎ বাংলাদেশে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার যে নির্বাচনগুলো হচ্ছে, ইভেন এখন যে নির্বাচনগুলো হচ্ছে, এই নির্বাচনগুলো কোনো গ্রহণযোগ্যতা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে দিতে পারে না। আচ্ছা, কিন্তু এই যে সংলাপটি শুরু হলো রেওয়াজ অনুযায়ী, সেই সংলাপের আপনারা কোনো ভবিষ্যৎ দেখছেন? এটা কি সমাধান হবে নাকি আপনি যেটা বলছেন জাসদও আজকে আলাপ করে আসলো, তার মানে সরকারের সুরেই জাসদ কথা বলছে? সংলাপের ব্যাপারে তো আমি আপনাকে সুস্পষ্টভাবে বললাম যে এটা একটা রেওয়াজ চলে আসছে। মহামান্য রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলো ডাকছে, চা বিস্কিট খাওয়াচ্ছেন, বিদায় করছেন, তারপরে ওনারা যা করার তাই করবেন। কিন্তু এই চা বিস্কিট খেতে কিন্তু আপনারা 5 বছর আগে আপনারাও গিয়েছিলেন। আমরাও গিয়েছি, আবারও আমাদের দাওয়াত দিবে, আমরা যাবো কি যাবো না দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। এটা দিয়ে কিন্তু রাজনৈতিক সংকটে দূর হবে না। আপনাকে আগে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে চাই। এটার জন্য রাজনৈতিক সংলাপ দরকার, এটার জন্য রাজনৈতিক আলোচনা দরকার। আপনার এই এক নির্বাচন কমিশন গঠন করে আপনার যে প্রক্রিয়া দিয়ে আপনি করেন না কেন, এটা দিয়ে কিন্তু রাজনৈতিক সংকট আপনার সমাধান হবে না। এটি হচ্ছে অত্যন্ত স্পষ্ট। সুতরাং এটার জন্য আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের এখন আলোচনা শুরু করা দরকার যে নির্বাচনকালীন সময় সরকার ব্যবস্থাটা কি হবে, কিভাবে হবে, নির্বাচনকালীন সময় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কি কেমন ভাবে করা যায়, এটি নিয়ে আলোচনা হবে। আচ্ছা জি, আমি বুঝতে পেরেছি। একটু থামাই জনাব হারুনুর রশিদ। শিরিন আপা যেটা বলছিলেন, ইসি কেমন হবে সেটা নিয়ে তো অত মাথা ব্যথা নাই, কিন্তু সরকারটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আসলে কি এমনটা? এবং যেটা জানতে চাই, দলীয় সরকারের অধীনে থেকে কোনো নির্বাচন কি সুষ্ঠু হওয়া সম্ভব কিনা, যেটা বারবারই প্রশ্ন তোলা হচ্ছে, অতীতেও হয়েছে, এখনো হচ্ছে, আগামীতেও নিশ্চয়ই হবে। তাহলে সেই যে এত সালে সংলাপের আয়োজনটা আসলে কি, সবকিছু ঘুরে বালি?
অবশ্যই ঘুরে বলে নয়, আমি তো মনে করি যে এই আলোচনা হতে হতেই একটা জায়গায় যাবে এবং সেখানে তত্ত্বাবধায়ক সরকারের কথা আমার হারুন সাহেব আমাদের সংসদ সদস্য যে কথাটি বললেন তত্ত্বাবধায়ক সরকারের, এটা অনেক পুরনো কথা। আমরা 1990 সালের একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকারের একটা চেয়েছিলাম এবং সেটা করেছিলাম আমরা সেই আন্দোলনের মধ্য দিয়ে, এবং কতগুলো রূপরেখাও আমাদের ছিল, কিন্তু দেখা গেল রূপরেখারও কিছু হলো না। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন ছিল নিরপেক্ষ, প্রতিটি নির্বাচনই প্রশ্নবিদ্ধ ছিল। 91 নির্বাচন, 96 নির্বাচন, 2001 নির্বাচন, কোন নির্বাচনই কিন্তু প্রশ্নবিদ্ধ ছাড়া ছিল না। এবং 2008 নির্বাচন, এখনগুলোটা তো নির্বাচনই না তাদের কথায়। সুতরাং এইরকম একটি পরিস্থিতিতে আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারের এই আলোচনা আর নতুন করে করবার কোনো অবকাশ আমাদের জন্য নেই। সাংবিধানিক ভাবে যে আজকে যে নির্বাচনটা হচ্ছে, এখানে আমরা আলোচনা করতে পারি নির্বাচনকে কত অবাধ, কত নিরপেক্ষ, কত সুষ্ঠুভাবে সেটা করা যায়। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা হবে, প্রশাসনের কি ভূমিকা হবে। সবচাইতে সেই জায়গায় আমার কাছে যে বিষয়টি বড় মনে হয় যে 50 বছর আমরা পেরিয়েছি, 50 বছরে আমরা হয়তো অনেক কিছুই আমরা অর্জন করেছি, কিন্তু মানুষ হিসেবে মানুষ হবার, যদি বঙ্গবন্ধুর ভাষায় বলি সোনার বাংলার সোনার মানুষ, সেই সোনার মানুষ হবার জন্য কিন্তু যে চরিত্রগত দিক থেকে, আচরণগত দিক থেকে, মানবিক গুণাবলীর দিক থেকে, গণতান্ত্রিক চিন্তা চেতনার বোধ থেকে, অন্যের কথাকে সম্মান জানানো, অন্যের মতকে সম্মান জানানোর দিক থেকে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে আছি। ফলে আজকে এই জায়গাটা আমার খুব জরুরি যে নির্বাচনটাকে কিভাবে আমি উৎসব মুখর করব। নির্বাচনে জয় পরাজয় দুটো জিনিস আছে, এটাকে অস্বীকার করবার কোনো জায়গা নেই, কিন্তু সেই জয় এবং পরাজয়টা যাতে স্বচ্ছভাবে আমি দেখতে পাই যে হ্যাঁ আমরা পরাজিত হয়েছি, আমরা জয়লাভ করেছি। সুতরাং সেটার জন্য একটা নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং সেই নির্বাচনে নির্বাচন কমিশনের শক্তিশালী ভূমিকা, নিরপেক্ষ ভূমিকা থাকতে হবে, অবাধ স্বাধীন ভূমিকা থাকতে হবে, এবং একই সঙ্গে সঙ্গে তার কথা অনুযায়ী তখন আইন প্রশাসন তাকে চলতে হবে এবং তার নির্দেশগুলো চলতে হবে। 5 বছর ধরে চললো, তার দুর্বলগুলো দিকগুলো কোনগুলো আপনারা আইডেন্টিফাই করেছেন? এটা কেমন ছিল? নির্বাচন কমিশনের সবচাইতে বড় দুর্বলতা আমার কাছে মনে হয়েছে প্রশাসনের ক্ষেত্রে, প্রশাসনকে তারা কাজে লাগাতে পারেনি। প্রশাসন তাদের কথা শুনেনি অনেক জায়গায়, এটা আমার কাছে অনেক জায়গায় মনে হয়েছে। অনেক জায়গায় দ্রুত গতিতে, যে তড়িৎ গতিতে যে সিদ্ধান্ত গ্রহণ করে, একটি কেন্দ্রে গন্ডগোল হচ্ছে, একটি কেন্দ্রে ঝামেলা হচ্ছে, কে চালায়? সরকার, নির্বাচন কমিশন। একটু বলে নি, সেই জায়গাগুলোতে তড়িৎ গতিতে যে সিদ্ধান্ত গ্রহণ করা, সেই সিদ্ধান্তগুলো তারা অনেক সময় গ্রহণ করতে পারেনি এবং পারেনি বলে এই ঘটনাগুলো ঘটেছে। কেন পারেনি? সেখানে দক্ষতা, কর্মকৌশল, নাকি তাদের এই যে দক্ষতা, কর্মকৌশল এবং সেই সঙ্গে সঙ্গে রাজনৈতিক সদিচ্ছাও একটা বড় কাজ বলে আমি মনে করি, বড় বিষয় বলে মনে করি। এবং সেই জায়গাটাতেই দেখবার বিষয় যে সত্যিকার অর্থেই আজকে এই নিরপেক্ষ নির্বাচন হবার জন্য আমরা সবাই প্রস্তুত কিনা, আমরা সবাই নিচ্ছি কিনা সেটাকে, এবং সেই ব্যাপারে কিছু ব্যাপারে একমত হওয়া যে নির্বাচনটি আমাদের এভাবে হওয়া দরকার। ইভিএম চালু হয়েছে, ইভিএম এর পেছনে যে মানুষটি আছে সেই মানুষটি মেশিনটা ঠিকভাবে চালাচ্ছে কিনা, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন। সুতরাং এই সমস্ত জায়গায় যে ত্রুটিগুলো আছে, এই ত্রুটিগুলোকে যদি মোকাবেলা করতে পারি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি সুষ্ঠু নির্বাচন হতেই পারে। এই বাংলাদেশে নির্বাচন কমিশন কতটা শক্তিশালী হবে যে একটা রাজনৈতিক শক্তিকে সে সুপারসিট করে সে প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে ডমিনেট করবে? আমার সেই মানবিক গুণাবলী, সেই সংস্কৃতি বোধ এবং আমার গণতন্ত্রের প্রতি আনুগত্য এবং আইনের শাসন এবং সুশাসন, দুটো প্রশ্নই কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আমাদের চাওয়াটা একটা বিরাট বড় চাওয়া, ভবিষ্যতে এমন একটা ইসি দেখতে চায়, কিন্তু দেখেন যে মানবিক গুণাবলী বোধ সম্পন্ন এবং নৈতিকতা, আদর্শ এবং নিজস্ব কারিশমারও একটা ব্যাপার থাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। কিন্তু সেই জায়গাতে যখন একটি ব্যক্তি সফলতার সঙ্গে ওই জায়গাটি পার করতে চায়, শিরিন আপা আপনি নিশ্চয়ই জানেন কুমিল্লাতে একজন পুলিশ অফিসার নির্বাচন নিয়ে সে একটা অবাধ বক্তৃতা দিয়েছিল, আমরা নিরপেক্ষ করব নির্বাচন। কুমিল্লার সেই পুলিশ অফিসারকে কিন্তু বদলি হতে হয়েছে। তো এইরকম সৎসাহস দেখিয়ে কেউ যদি আবার বদলি হয়ে কিংবা বরখাস্ত হয়ে যায়, তাহলে এরকম সৎসাহসটা কে দেখাতে আসবে? সেটিও তো একটা বড় প্রশ্ন। এই দেখাতেই হয়ে যাবে আমি মনে করি। আমাদের ভরসার আশার জায়গাটা অনেক বড়। নিশ্চয়ই আমি মনে করি এইভাবে সাহসী মানুষগুলো দাঁড়িয়ে গেলেই
সেখানে একটা কাজ হবে, কিন্তু কাজ হতে হবে। আপনাদেরকে তো আবার হারুন সাহেব বলছে আপনারা সরকারেরই কণ্ঠস্বর। সরকারি কণ্ঠস্বর শুধু নয়, আমি বলবো জনগণেরই কণ্ঠস্বর। হারুন রশিদ, আপনার কাছে ফিরতে চাই। আপনি শুনছিলেন আপার কথা, এবং যেটি আপনার কাছে জানতে চাই, তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব না, বরং সাংবিধানিক প্রতিষ্ঠান ইলেকশন কমিশনটা আসলে কতটা নিরপেক্ষ শক্তিশালী হবে সেই জায়গাটাতে বড় রাষ্ট্র রাখতে চাই জাসদ। আজকেও আলোচনা মহামান্যর সঙ্গে তারা এই প্রস্তাবগুলো দিয়েছে। আমি আপনার কথা জানতে চাই। যে আমি সেটা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি কিন্তু ওনার দীর্ঘ বক্তৃতার মধ্যে অত্যন্ত চমৎকার বেশ কিছু ভালো কথা বলেছেন। আসলে ব্যাপার হচ্ছে যেখানে রাজনৈতিক সদিচ্ছার প্রশ্ন, আপনি নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে চান, এই প্রশাসন এই লোকগুলোই কিন্তু আপনার যখন নিরপেক্ষ সরকার গঠিত হবে এই লোকগুলোই কিন্তু দায়িত্ব পালন করবে। তখন কিন্তু আপনার প্রভাব মুক্ত হয়ে এই লোকগুলোই কিন্তু আপনার নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ করে দিতে পারবে। এটি যেহেতু আমাদের রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক সদিচ্ছার অভাব, যে কারণে কিন্তু আজকে এই ধরনের একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ইভিএম বলেন, ব্যালট বলেন, কোনো কিছুই আপনার এখানে সংকটের বাইরে নয়। আমার এখানে আমার নির্বাচনী এলাকায় আমি শ্রীনাপার জন্য শুধু বলতে চাচ্ছি যে গত 30শে নভেম্বর এখানে পৌরসভা নির্বাচন হয়েছে। এখানকার লোকাল প্রশাসন কি নিকৃষ্টতম উদাহরণ রেখেছে, এটা কল্পনা করা যায় না। ইভিএম এ ভোট হয়েছে আপনার প্রত্যেকটা। আমি সেদিন সকাল 10টার সময় প্রধান নির্বাচন কমিশনার সাথে সরাসরি কথা বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি। আপনি কি বলবো শ্রীনাপ আপনাকে, 72টি কেন্দ্রে বুথে 514টি বুথ, প্রত্যেকটি বুথে আপনার ব্যাচ লাগানো, যেটি গোপন কক্ষ, সেই গোপন কক্ষে অস্ত্রধারী লোক, তারা বলছে আমরা ইভিএম মনিটর, কেউ বলছে ইভিএম টেকনিশিয়ান, বলে তারাই সুইচ বোতাম টিপছে। এবং ওইখানে যারা ভোট কেন্দ্রে গিয়েছে, বাইরে যারা পুলিশ ডিউটি করছে তাদেরকে বলছে আপনাকে ভোট দিতে আসতে কে বলেছে, আপনারা বাড়িতে থাকেন, নাহলে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাবো, থানায় নিয়ে যাবো। এই হচ্ছে দেশের অবস্থা। এটা হচ্ছে একদম বাস্তব চিত্র, আমি একটু অসত্য কথা বলছি না। তো সেই অবস্থার কি পরিবর্তন আপনারা চান না? কেন এখানে আজকে কেন বলছি যে নির্বাচন কমিশন, এখানে আপনার জেলা নির্বাচন অফিসার ছিল এই ভোটের রিটার্নিং অফিসার, সে কি করবে? সে অসহায়। একজন রিটার্নিং অফিসার, নির্বাচনের ইলেকশন অফিসার, থানা ইলেকশন অফিসার, সরকারি কর্মকর্তা ছিল। তারা আপনার তাদের কথা যদি ম্যাজিস্ট্রেট, তাদের কথা যদি পুলিশ প্রশাসন না শুনে, কিভাবে আপনার নির্বাচন হবে? প্রশ্নটা হচ্ছে এখানে যে আজকে আমাদের যে রাজনীতিতে ব্যাপক দুর্বৃত্তায়ন ঘটে গেছে, দুর্বৃত্তরা এখন রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে। আজকে আপনার যেভাবে নির্বাচন হচ্ছে, এখানে দেশে যে একটা প্রশাসন, যে দেশে যে একটা আইন প্রক্রিয়া সংস্থা রয়েছে, মানুষের ভোটারদের যে নিরাপত্তা দিতে পারবে, এই ধরনের একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। এবং আজকে দেখেন, আজকে বাংলাদেশের প্রায় 6টি জেলাতে বিএনপি সমাবেশ ছিল। সেইখানে বিএনপির মতো একটা বৃহত্তম দলকে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দিতে জেলা প্রশাসন, পুলিশ সুপারদের অসুবিধা কোথায় হয়? তারা কেন দিতে পারে না? তারা আজকে ওই রাস্তায় পার্টি অফিসের সামনে হচ্ছে না, আপনারা পার্টি অফিসের সামনে সমাবেশ করবেন। তার আওয়ামী লীগ যখন সমাবেশ করছে তখন সেখানে ডিসি এসপি তারা সেখানে ঢোলডবি বাজাচ্ছে। এই যে দেশের এই নিরপেক্ষ সরকার ছাড়া যে দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এটি আজকে স্টাবলিশ। নির্বাচন কমিশন নিয়ে সংলাপ রাষ্ট্রপতি করছে, করুক। রাষ্ট্রপতি সংলাপ করে কি ফলাফল নিয়ে আসবে আমরা অপেক্ষায় আছি। কিন্তু 2023 সালে 2018 আর 2014 মতো নির্বাচন হবে, এটুকু আপনাকে আমি স্পষ্ট বলতে পারি। 2018 এবং 14 সালে সরকার যেভাবে মানুষকে আশ্বস্ত করেছিল 2014 সালে, বলেছিল বিএনপি ট্রেন মিস করেছে। সারা পৃথিবীতে ক্ষমতায় থেকে যে নির্বাচন হয়, নির্বাচন হয়নি। 18 সালে আমরা নির্বাচনে গিয়েছিলাম, সেখানেও নির্বাচন হয় নাই। সুতরাং আজকে একদম এস্টাবলিশ যে এখানে নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থা। 2018 সালের মতো যদি নির্বাচন হয়, তাহলে 2021 সালে যে নির্বাচন আসছে সেখানে আপনার 23-এর যে নির্বাচন, সেখানে আপনারা অংশ নেবেন না? না, কেন? এই সরকারের অধীনে নির্বাচন তো এখন পর্যন্ত স্থানীয় নির্বাচনগুলো তো তারা নিরপেক্ষ করতে পারেনি। আপনি বাংলাদেশের 50 বছর, শ্রীনাপাকে আমি প্রশ্ন করছি যে আপনি দেখেন এই 50 বছরের ইতিহাসে আজকে প্রায় 2000 মতো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং সংরক্ষিত মহিলা সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এই ধরনের কোন নজির আছে? আপনি এই যে ধারাবাহিক ভাবে আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের সুযোগ করে তৈরি করে দিচ্ছেন, আপনি যে প্রশ্নগুলো রাখেন আমি সেগুলো নিয়ে শিরিনাপার কাছে একটু যেতে চাই। এই বিষয়গুলো আজকে নির্বাচনী ব্যবস্থা সত্যিকার অর্থে জনগণের, এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির প্রতি জনগণের আস্থা একেবারেই তলানিতে টিকে গেছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি কোনো আস্থা নেই শিরিনাপা, এবং দেখা যাচ্ছে বিনা ভোটে ইউপিতে এই প্রায় 1500-এর বেশি হয়ে গেছে। তারপরে যেটা বলা হচ্ছে যে এই রকম করে 2018-এর মতো যদি নির্বাচন হয়, বিএনপি যাবে না 23-এর আগামীর একাদশ জাতীয় সংসদ, দ্বাদশ সংসদ নির্বাচনে। কিন্তু সংবিধান কি কখনো বসে থাকে? সংবিধান বসে থাকে না। আর 18 মতো নির্বাচন হয়েছে বলেই তো তারপরে নির্বাচনে তো হারুন সাহেবরা সংসদে এসছেন। একটা নির্বাচনের মধ্য দিয়েই তো এসছেন হারুন সাহেব সংসদে, তাই না? সুতরাং
নির্বাচন পদ্ধতিটা নিশ্চয়ই ভালো আছে আছে বলেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং নির্বাচনের মধ্য দিয়ে সংসদে এসেছেন। সুতরাং কথা অনেক রকমই থাকতে পারে, কিন্তু মূল যে বিষয়টি যে এই যদি বলেন আপনি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, সংবিধানের আলোকে যদি আপনি আইনের কথা বলেন, যদি কোনো প্রার্থী না থাকে কোথাও প্রতিদ্বন্দ্বিতা করবার, তখন সেটা বিনা প্রতিদ্বন্দ্বিতাই নির্বাচিত হবে। কিন্তু কথাটা হচ্ছে যে সেটা কিভাবে হচ্ছে, এইটা একটা প্রশ্ন সবার মধ্যে, যে ১৫০০ ইউপি সদস্য এবং চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হয়ে যায়, সেখানে একেবারে স্থানীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপার, ভয় ভীতি অনীহা কোনটা কিভাবে কাজ করছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমারও কথা আছে, নিশ্চয়ই এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনায় আনতে হবে এবং বিবেচনায় এনে কারা সেখানে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং কিভাবে করছেন সেগুলোকে আমাদেরকে দেখতে হবে। এবং সেটা নির্বাচনের দিন শুধু না, আমি বলবো নির্বাচনের শুরুর থেকে, যখনই তফসিল ঘোষণা হবে তার আগের থেকে সেই পরিবেশটা ভালো আছে কিনা, পরিবেশ কিভাবে নষ্ট হচ্ছে, পরিবেশ কোনোভাবে নষ্ট করবার চেষ্টা হচ্ছে কিনা। এই যে পরিবেশ, নির্বাচনী পরিবেশের আগে এবং পরে, এটা কি সুষ্ঠু রাখার দায়িত্ব শুধু ইসির, নাকি এখানে সরকার থাকে, প্রশাসন থাকে, আইন শৃঙ্খলা বাহিনী, সব উইং যদি একসাথে কাজ না করে? হ্যাঁ, এবং রাজনৈতিক সদিচ্ছাটা বড় দরকার। আমি আসবো, প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেল আইতে 9টার সংবাদের সময় হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের যে ভেরিফাইড ফেসবুক চ্যানেল, সেইখানে কিন্তু আমরা পেজে আছি, আমাদের অনুষ্ঠান সরাসরি চলছে। বলছিলেন যেটা আপনি বলছিলেন যে রাজনৈতিক সদিচ্ছা থাকা উচিত, তারপরে হচ্ছে মানুষের যেতে সবগুলো মিলে জনগণের ইচ্ছাটা খুব কঠিন ভাবে এখানে প্রয়োজন। জনগণ কি চাইছে, এরকম যখন নির্বাচন অনুষ্ঠিত হয়, আমাদের অভিজ্ঞতা বলে অনেক জায়গাতেই যেখানে জনগণের প্রতিরোধ তৈরি হয়েছে, সেখানে কিন্তু অত সহজে নির্বাচনটা যেন তেন প্রকার হয় না। যেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ইচ্ছা প্রকাশ করছে নির্বাচনে অংশগ্রহণ করবার, সেখানে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হতে পারে না। ফলে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষা এবং সেই সঙ্গে সঙ্গে রাজনৈতিক সদিচ্ছাটাও। এটি সরকারি দল অথবা বিরোধী দল সকলকেই সেই সদিচ্ছাটা থাকতে হবে, নির্বাচনটা অনুষ্ঠিত হবে, নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাই, এই সংলাপের বাইরে গণতন্ত্রের সংকট উত্তরণের জন্যই তো সংলাপ শুরু হয়েছে, এটা একটা পার্ট, সেই পার্টে আপনারা আজকে সামিল হয়েছেন। কিন্তু গণতন্ত্রের আরেকটা পার্টও তো হচ্ছে সভা সমাবেশ, যে কোনো কিছু করা, সেটা যেন রাষ্ট্রীয় ক্ষতি না হয়ে থাকে। কিন্তু আজকে বিএনপি যে বলছে যে পুলিশের সাথে দফায় দফার সংঘর্ষ, শুরুতেই যেটা হারুন সাহেব বললেন হবিগঞ্জে যেটা হয়েছে সমাবেশকে, সেটা কতটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে এটাকে আপনি বলবেন সামিল? এই যে সংঘর্ষ, সভা সমাবেশ করার তো সকলেরই অধিকার আছে, তো এইখানে হামলাটা আসলে কেন হয়? অবশ্যই সভা সমাবেশ সকলেই করবে, কিন্তু সভা সমাবেশে অহেতুক কোনো হামলা হবে আমার কাছে মনে হয় সেটা মনে করবার কোনো কারণ নেই। নিশ্চয়ই সেখানে কোনো রকমের ঘটনা ঘটেছিল, কোনোভাবে উত্তেজিত করার চেষ্টা করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে, অথবা তাদেরকে যেখানে যেভাবে সমাবেশ করবার কথা বলা হয়েছিল সেভাবে করেছে কিনা, এই সমস্ত বিষয়গুলো দেখতে হবে এবং দেখার মধ্য দিয়ে সেটা করতে হবে। কিন্তু আমি নির্দ্বিধায় এটা বলতে পারি যে একটি শান্তিপূর্ণ সমাবেশে কোনো হামলা যদি চলে, সেটা অবশ্যই গর্হিত কাজ, সেটা নিন্দনীয়, সেটা অপরাধ। এক্ষেত্রে কোনো বলবার কোনো দ্বিধা নেই। এক্ষেত্রে জনাব হারুনুর রশিদ, আপনি শুরুতেই যেটা বলছিলেন আজকে বিএনপি সমাবেশকে কেন্দ্র করে যে পুলিশের সঙ্গে বিএনপির যে দফায় দফায় সংঘর্ষ, সেটাকে কিন্তু শিরিন আক্তার বলছে যেটাকে খোলা চোখে দেখার কোনো কারণ নয়। এখানে অবশ্যই দেখতে হবে, ক্রস চেক করতে হবে যে এখানে দুই পক্ষের আসলে কোনো উস্কানি আছে কিনা, বিএনপির কোনো উস্কানি ছিল কিনা, সেই জায়গাটাতে তিনি অবশ্যই বলেছেন। তবে যদি এটা শান্তিপূর্ণ সমাবেশে বাধা হয়ে থাকে, সেটা অবশ্যই কাম্য না গণতান্ত্রিক দেশে, সেটাও তিনি বলেছেন। এখন আপনার কাছে আমার যে প্রশ্ন, যে খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে আপনারা অবশ্যই গণতন্ত্র সরকারের কাছে আপনারা দাবি জানান এবং বলেন যে এটা একটা গণতান্ত্রিক সরকারের কাছে আপনারা দাবি জানাচ্ছেন, কিন্তু পরক্ষণে আপনারা বলেন যে এটা অবৈধ সরকার। ঠিক তেমনি করে আপনারা একটা মেরুদণ্ড এবং শক্তিশালী নির্বাচন কমিশন চান, পরক্ষণে আপনারা বলেন এটি সাজানো সংলাপ। তাহলে এটা সমস্যার সমাধানটা কি? প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়ে আবার প্রক্রিয়াকে বলেন গলদ। জি, সেই ব্যাপার তো রাজনৈতিক ভাবে ভালোই কথা বলছেন। বিষয়টা হচ্ছে যে আমি তো আপনাকে বলিয়ে দিচ্ছি, আজকে দিনাজপুরে সমাবেশ ছিল, আজকে সমাবেশ ছিল বগুড়ায়, আজকে সমাবেশ ছিল হবিগঞ্জে, আজকে সমাবেশ ছিল টাঙ্গাইলে, আজকে সমাবেশ ছিল আপনার যশোরে। টাঙ্গাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গিয়েছেন, সেখানে কোনো গোলমাল হয়নি, সেখানে মাঠ দিয়েছে। আপনার মির্জা আব্বাস গিয়েছেন যশোরে, সেখানেও মাঠের অনুমতি দিয়েছে। আর বাকি 3টি জায়গার সমাবেশে আপনার পার্টি অফিসের সামনে আপনাকে সমাবেশ করার অনুমতি দিয়েছে। এখন একটা বিএনপির মতো একটা জেলা পর্যায়ের সমাবেশে, যেখানে আপনার হাজার হাজার লোক হবে, যেখানে আপনার 500 লোক জায়গা হয় না,
সেইখানে আপনার পুলিশ রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে সমাবেশে আসতে বাধা প্রদান করছে এবং এক পর্যায়ে সেখানে গোলাগুলি করেছে। এবং অন্যান্য জায়গায় জনাব নজরুল ইসলাম খান, যার বয়স প্রায় 80 বছর, তিনি গিয়েছেন দিনাজপুরে শীতের মধ্যে, সেখানে রাস্তায় দাঁড়িয়ে সমাবেশ করতে হচ্ছে। তো আজকে এই জমিদারি যে আজকে জেলার ডিসিরা, জেলার পুলিশ সুপাররা আজকে এই জমিদারিটা করছে, একটা বৃহত্তম গণতান্ত্রিক দলকে আপনার যে রাজনীতি করার যে সুযোগ, এই সুযোগটা দিচ্ছে না। শিরিনাপা, এই বিষয়ে কি উনি তদন্ত করে দেখবেন? আমরা কেন পুলিশের সাথে গোলমাল করতে যাব? আমার কি প্রয়োজন পড়েছে? আমি সভা করার দরকার, এটা নিয়ম, এটা ট্র্যাডিশন চলে আসছে বরাবরই সর্বসময়, যে মাঠে বা যে জায়গায় আমি সমাবেশ করব সেখানে অন্য কোনো দলের সমাবেশ আছে কিনা, সেখানে না থাকলে প্রশাসন আমাকে অনুমতি দিবে। এটি স্বাভাবিক ট্র্যাডিশন। আওয়ামী লীগ তো সমাবেশ করছে, আওয়ামী লীগের জন্য তো আপনার অনুমতির প্রয়োজন হচ্ছে না, কিন্তু আমরা সমাবেশ করতে চাইলি সেখানে করা যাবে না, বিধিনিষেধ আরোপ হচ্ছে, সেখানে আপনার র্যাব পুলিশ দিয়ে সেখানে বাধা প্রদান করা হচ্ছে। এই যে আজকে লাগাতার ভাবে এই বিরোধী দলের উপর যে নিপীড়ন জুলুমটা চলছে, এইটি আজকে একটা চরম পর্যায়ে গিয়েছে। দ্বিতীয়ত যে কথাটি বললেন যে আমরা নির্বাচন কমিশন অবশ্যই স্বাধীন এবং শক্তিশালী নির্বাচন কমিশন হতে হবে, কিন্তু নির্বাচন কমিশন স্বাধীন এবং শক্তিশালী গঠন দেখলেন তো গত দুটা নির্বাচন কমিশন যারা দায়িত্ব পালন করছে, তারা ভোট এই স্থানীয় নির্বাচনে বাংলাদেশের 50 বছরের ইতিহাসে ইউনিয়ন পরিষদের নির্বাচনে এই পঞ্চম ষষ্ঠ ধাপ নির্বাচন হয়েছে, এতগুলো প্রাণহানি ঘটেছে, এত ক্ষয়ক্ষতি হয়েছে, এটি অতীতে কোনোদিন হয়নি। কে নিবে? সরকার। তার মানে গত 10 বছর কাজী রকিবউদ্দিন কমিশন এবং বর্তমান হুদা কমিশন, 10 বছরে এটা হচ্ছে ব্যর্থ কমিশন। আপনারা একটু বলবেন ভালো কমিশন কোনটা ছিল? না, ভালো কমিশন তো আপনার সরকারের সদিচ্ছা না থাকলে, যেটা শিরিনাপাও বলছে যে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আপনার নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ করা সম্ভব নয়। এই হাঙ্গামাগুলো কারা করছে? সমস্ত সরকারি দল। এখানে তো বিরোধী দল তো এমনি প্রার্থী দিচ্ছে না। আমরা আজকে দলীয়ভাবে কোনো জায়গায় নির্বাচন অংশগ্রহণ জাতীয়ভাবে করছি না, স্থানীয়ভাবে কিছু কিছু জায়গায় আপনার দলীয় নেতা কর্মীরা অংশগ্রহণ করছে, সেই স্পেসটাও পাচ্ছে না, সেই জায়গাটাও পাচ্ছে না। সেখানে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে প্রত্যাহার করিয়ে নেওয়া হচ্ছে, তাদের উপর জুলুম নিপীড়ন করা হচ্ছে, তাদেরকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে। এটা আজকে একটা মানে নিত্যনৈমিত্তিক ব্যাপারে দাঁড়িয়ে গেছে। নির্বাচনের নামে দেশে সত্যিকার অর্থে আমি বলছি আপনার যেটা প্রহসন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। আগামীতে এই প্রহসনের ভোট বন্ধ করতে হলে শিরিন আক্তার কিন্তু বলছেন যে শেষমেশ ভরসাই হচ্ছে একটা নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান পিসি গঠন। শিরিনাপারা তো আপনার গণযুদ্ধ করেছে, যে কারণে আপনার 72-75 সালে তো গণযুদ্ধ করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, যে কারণে এখন আসলে ব্যাপার হচ্ছে শিরিনাপা যেটা বলছে যে গণযুদ্ধ থেকে দেশ যাবে। এই সংকট থেকে উত্তরণের জন্য সত্যিকার অর্থে যদি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তাহলে যেটা ঘটবে, যে বিস্ফোরণ ঘটাতে সেটাই ঘটবে। যেটা আজকে মানুষের প্রত্যাশা যে আমি আমার ভোটের অধিকার হারাচ্ছি, আজকে আপনি উন্নয়নের স্লোগান দিয়ে লাভ কি হবে? কিন্তু জনাব হারুনুর রশিদ, একটা বিস্ফোরণ ঘটাতে গেলে, গণবিস্ফোরণ ঘটাতে গেলে নিশ্চয়ই একটা লিডারশিপ লাগে। আপনারা যে আজকে 5টা জায়গায় সমাবেশ করছেন, ধরুন আপনাদের মধ্য দিয়ে একটা গণবিস্ফোরণ ঘটবে, কিন্তু আপনারা যেখানে দাঁড়াতেই পাচ্ছেন না, তাহলে জনগণ কার পিছনে দাঁড়াবে? কেন? এখানে রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণভাবে আপনার প্রতিবন্ধকতা তৈরি করছে। রাষ্ট্রযন্ত্র এখানে সরাসরি এখানে আপনার অস্ত্র নিয়ে বেআইনি ভাবে, অসাংবিধানিক ভাবে, আমাদের যে সংবিধানে মৌলিক অধিকার অনুচ্ছেদ গুলো রয়েছে, সেই মৌলিক অধিকার অনুচ্ছেদ গুলোর উপর সরাসরি বেআইনি ভাবে, অসাংবিধানিক ভাবে রাষ্ট্র আজকে সম্পূর্ণ প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেছে। তার মানে শত্রুকে পরাস্ত করতে গেলে হারুনুর রশিদ সাহেব, আপনারা বলছেন সরকার আপনাদের শত্রু। হতে হবে, দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে, এর জন্য সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশবাসীকে এবং সময় মতো হবে। আপনার আমি যেটা একটু বলতে চাই যে শত্রু অর্থাৎ সরকার হচ্ছে আপনাদের সবচেয়ে বড় শত্রু, প্রশাসন যন্ত্র আপনাদের বড় শত্রু, আইন শৃঙ্খলা বাহিনী একটা বড় শত্রু, কিন্তু এই শত্রুগুলোকে জনগণের ভাষ্যটা আপনারা দল বলছেন, কিন্তু এই শত্রুগুলোকে পরাস্ত করতে হলে আপনাদের তো 4 গুণ 3 গুণ শক্তি নিয়ে দাঁড়াতে হবে। সেই শক্তিটাকে সময় মতো হবে, এবার যথা সময় দেখবেন হবে। মানুষ তো দেওয়ালে পিঠ থেকে গেছে, মানুষ তো ভোট দিতে পারছে না। শিরিন আক্তার, হারুন সাহেবের দেয়ালে পিঠ ঠিকুক, হারুন সাহেবরা এর আগের ঘটনাগুলো যা ঘটিয়েছেন সেগুলো মানুষ কিন্তু ভুলে যায় নাই। আজকে ওনাদেরকে বলছেন যে দাঁড়াতে দিচ্ছে না সভা করতে। এই বিএনপি তো বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, শেখ হাসিনাকে হত্যা করবার জন্য একটা সমাবেশে গ্রেনেড হামলা করেছে এবং প্রায় 28 জন মানুষ, আইভি রহমান সহ তাকে হত্যা করা হয়েছে। সুতরাং সেই বিএনপি যখন এই কথাগুলো বলে, তাদের তো সেটা স্মরণ রাখা দরকার। আজকে তো সেই রকম কোনো ঘটনা ঘটছে না। সুতরাং আজকে তারা যে কথাটি বলছেন এবং তার সঙ্গে সঙ্গে তারা যাদের সঙ্গে জোট বেঁধেছেন
সে বিএনপি এবং জামাত, যাদের বেশিরভাগই আমাদের একটাই কথা, দেশ স্বাধীন হয়েছে, 50 বছর অতিক্রান্ত হয়েছে, এই বাংলাদেশের রাজনীতি তাদেরই করবার কথা যারা বাংলাদেশটাকে বিশ্বাস করে, যারা বাংলাদেশের যে স্বাধীন চিন্তা চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা 30 লক্ষ শহীদের, সেই চেতনায় বিশ্বাস করে, যারা বাংলাদেশটাকে উন্নতির দিকে নিয়ে যেতে চায়, যারা বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনা সেটাকে রক্ষা করতে চায়, সেই চিন্তা চেতনা না করে যারা পাকিস্তানি ভাবধারায় বাংলাদেশকে অন্যদিকে ধাবিত করতে চায়, তারা জায়গা চাইবেন, স্পেস চাইবেন, আর সেটা জনগণ দেবে বারবার করে, এটা তো হবে না। মানে হারুন সাহেবের আজকের বক্তব্য শুনে কি আপনারা মনে করছেন, কিংবা আপনার এই মুহূর্তে মনে হচ্ছে কিনা যে জামাত বিএনপি এক হয়ে আবার অতীতের জায়গায় ভবিষ্যতে ফিরতে চাইছে? তারা তো এক আছেই, আবার নতুন করে অরাজকতা যে জায়গা তৈরি করা, সেই জায়গাটাতেই আমাদের দেখবার ব্যাপার, সেই জায়গাটাই আমাদের প্রতি মুহূর্তে তাকানোর ব্যাপার, যে ঘটনাটা কি ঘটছে। আজকে বিএনপির নেত্রীর বা খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে হবে, তার অসুস্থ অবস্থা, তার জন্য বিদেশ থেকে ডাক্তার আনার কথা যখন বলা হয় তখন কেন রাজি হচ্ছেন না? যদি এতই খারাপ মনে হয় এবং বিদেশে সেই ডাক্তার এসে যদি বলে তাকে বাইরে নিয়ে যেতে হবে, তখন তো সরকারের একটা চিন্তা করতে হবে ওনারা ওই পথে কেন যাচ্ছেন না, কি কারণে যাচ্ছেন না, তাহলে উদ্দেশ্যটা আসলে কি? সুস্থতাটাকে, অসুস্থতাকে একটা রাজনীতির বিষয় হিসেবে নিয়ে যাওয়ার তো কোনোভাবেই মানবিক গুণাবলীর মধ্যে পড়ে না। সুতরাং সেই জায়গাগুলো থেকে আমরা মনে করি যে এখনো বিএনপি একটা আইনের শাসন, সুশাসনের কথা এগুলো মুখে বললেও একটা অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় যাবার চিন্তা ভাবনাটা তাদের মধ্যে কাজ করছে বলেই রাষ্ট্রপতির সংলাপ তাদেরকে নাটক মনে হচ্ছে, করছে বলেই তারা মনে করে একটা ভুতুড়ি পথ ধরে যদি আগানো যায় তাহলে হয়তো বা একটা কিছু করে ফেলা যাবে, কিন্তু একটা কিছু বাংলাদেশে করে ফেলা যাবে না। আমি একটু হারুন সাহেবের কাছে যাই। জি, বাংলাদেশের জনগণ এই ব্যাপারে অত্যন্ত সচেষ্ট আছে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, 30 লক্ষ শহীদের বাংলাদেশ, সেই পথেই হাঁটবে। হারুন রশিদ সাহেব, আপনি শুনলেন শিরিন আক্তার কি বলছেন? সব চেষ্টাই আপনাদের বিপথে যাবার চেষ্টা। জি, শিরিনাপা আলোচনাটা নদীকে নিয়ে গেল। আমি প্রথমত বলতে চাই যে দেখেন, যে বিদেশ থেকে ডাক্তার এনে যদি বাংলাদেশে ভিআইপিদের চিকিৎসা করা সম্ভব হতো, তাহলে আমাদের দেশের মন্ত্রী এমপিরা আর এই সচিবরা একটু ঠান্ডা কাশি লাগলেই কিন্তু আশেপাশের দেশে ব্যাংকক, সিঙ্গাপুর, ইন্ডিয়া, ইউরোপ, আমেরিকা দৌড়াচ্ছে। বিদেশ থেকে যদি ডাক্তার চিকিৎসা নিয়ে এসে এই সমস্ত মানে উদ্ভট কথাবার্তা বলার কোনো যুক্তি নাই। চিকিৎসার জন্য বাইরে রাষ্ট্রপতি যাচ্ছে, প্রধানমন্ত্রী যাচ্ছেন, শুনেন। জি জি, সেটা আমার কথার মধ্যে আপনি কথা বলেন না প্লিজ। বন্দি আজকে বাংলাদেশের যারা দণ্ডপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে আপনি মাফ করে দিতে পারেন। জঘন্যতম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে আপনি ক্ষমা করতে পারেন। আর বেগম খালেদা 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক একটি দলের প্রধান, মুক্তিযুদ্ধের স্বাধীনতার একজন ঘোষকের স্ত্রী, এত কিছু তারপরেও তাকে সামান্য রাজনৈতিক কারণে মামলা দিয়ে আপনি বলে বন্দি। আর আজকে আপনারা এই সরকার ক্ষমতায় আসার পর শিরিন আক্তার বলেছেন রাষ্ট্রপতির কাছে বেগম খালেদা জিয়া ক্ষমা চেয়েছেন কিনা? কেন ক্ষমা খেতে যেতে হবে? আপনার ওই যে যারাকে আপনার দণ্ড মাফ করেছে, নুরুল ইসলামের লাশকে টুকরো টুকরো করে যারা নদীতে ভাসিয়ে দিয়েছিল, সেই সমস্ত পলিটিক্যাল কারণে নাটোরের গামা হত্যার আসামিদেরকে, প্রায় 30-40 জনকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে আপনি আইনের ব্যত্যয় ঘটিয়ে আপনি সবকে জেল থেকে বাইর করে দিয়েছেন। এটা তো আওয়ামী লীগের বর্তমান রাজনীতির একটা এর মধ্যে চলে গেছে। দ্বিতীয়ত উনি যে কথাগুলো বলেছেন, যে শ্রীনাপা খুব ভালো মতোই জানেন যে এরশাদ বিরোধী আন্দোলন 9 বছর ওনারাও ছিল আমাদের সঙ্গে, একসাথে আন্দোলন করেছি, এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছেন আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে। সেই সময় বাংলাদেশের রেল লাইন উপড়ায়নি, সে সময় রেল লাইনে আগুন দেওয়া হয়নি, সেই সময় আপনার সরকারি কর্মকর্তাদের দিগম্বর করে দেওয়া হয়নি। এগুলো কি বলেন শ্রীনাপা? আপনি একটা রাজনৈতিক কর্মী ছিলেন আগে, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক ছাত্র সংগঠনের এক সময় আপনি নেতৃত্ব দিয়েছেন। আজকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জ্বালাও পোড়া আপনারা করেননি, হরতালের নামে গাড়িতে বাসে আগুন দেন নাই, মানুষ হত্যা করেন নাই। এগুলো বলেন কি? 1972 থেকে 75-এ আওয়ামী লীগ আর জাসদ সারা বাংলাদেশে যে নারকীয় তাণ্ডব হয়েছিল, সেগুলো কি ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা যাবে? সুতরাং রাজনৈতিক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো আপনার 70-এর নির্বাচনে যদি শেখ মুজিব সেদিন আপনার এই বিরাট ভিত্তি না পেত, তাহলে বাংলাদেশের ইতিহাস কোথায় যেত? বাংলাদেশের ইতিহাস তো 70-এর নির্বাচন সামরিক শাসনের অধীনে নির্বাচন হয়েছিল, এবং সেই নির্বাচনে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে মেজরিটি লাভ করেছিল। সেই নির্বাচনের রায় পাকিস্তানের মানে নেই বলেই তো বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে।
এবং এর পরবর্তীতে আজকে যে কথাগুলো আপনারা বলছেন, আজকে দাবিটা কি? এখানে বিএনপি জামাতের প্রসঙ্গ আনছেন কেন? আজকে দাবিটা কি? দাবিটা হচ্ছে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করা। এইটি আজকে 10 বছর থেকে আমরা বলে আসছি। আপনারা 2006 সালে মহাজোটের শ্রমিকরা 111 যেটা আসলো, দাবি করেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার দলীয়করণ হয়ে গেছে, এটা আমরা মানবো না, এই মানবো না, ওই মানবো না। 2 বছর আপনার 111 সরকার ক্ষমতায় থাকলো, তাদের অধীনে তাদেরকে আপনারা বৈধতা দিলেন, তারা আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেলেন। তারপর থেকে তো আমরা বলে আসছি যে নির্বাচনটা সুষ্ঠু করেন, নির্বাচনের যে ফলাফল হবে সেটা মেনে নিতে হবে। এইটাই তো করতে পারছেন না আপনারা। এই জায়গাটাই তো আপনারা আজকে তাহলেই তো যেতে পারতেন, গেলেন না কেন 14 সালের নির্বাচনে? এই সংকটটাই তো আপনারা আজকে তৈরি করে ফেলেছেন। জি, যেটা প্রশ্ন তুলেছেন যে 14 সালের নির্বাচনটাতে আপনারা গেলেন না, বোধোদয় হবার পর 18 তে আবার আসলেন। 14 সালের নির্বাচন তো সাজানো, আমরা বলেছিলাম তত্ত্বাবধায়ক সরকার ছাড়া। তাহলে কি 18 নির্বাচনটা সাজানো ছিল না? 18 নির্বাচনে যখন আলোচনা করলো যে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে, আমরা নির্বাচনে গেলাম, কি পেলাম? অর্থাৎ এটা আমরা এস্টাবলিশ পরিষ্কারভাবে আজকে বিএনপি আমরা জোর প্রমাণ করে দিয়েছি যে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ হবে না। এটি আমরা 14 সালে যেমন প্রমাণ নির্বাচনে যে নির্বাচন করেননি, আর 18 সালের নির্বাচনে গিয়ে প্রমাণ হয়ে গেছে। করতে হবে জনাব হারুন রশিদ। আমি শিরিন আক্তারকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। অনেকগুলো প্রশ্ন আমি সর্বশেষ যেটা বলবো যে রাষ্ট্রপতি যে সংলাপ উদ্যোগ নিয়েছেন, উনি সংলাপ করুক, অসুবিধা নাই, কিন্তু আগামী জাতীয় নির্বাচন কালীন সময়ে যেন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সেই ব্যাপারে তো আপনাদের দাওয়াতে শামিল হওয়া উচিত বলে মনে করেন কিনা? এই যে কথাগুলো বলছেন, কিন্তু জনাব হারুন রশিদ, একটা তো আলোচনার দুয়ার উন্মুক্ত হতে হয়, সেই দুয়ারটাই তো হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির সংলাপ। সেখানে তো নিশ্চয়ই আপনারা আপনাদের যে অভিযোগগুলো আছে, চাওয়াগুলো আছে, সেটা তো আপনাদের পৌঁছে দেওয়াটা আপনারা দায়িত্ব মনে করেন কিনা? আমরা তো প্রতিনিয়ত বলছি তো, এই যে আপনার টকশোর মাধ্যমে বললাম, আর টকশোতে বলা আর মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়ে বলা বিস্তর ব্যবধান। বলা এবং যাওয়া অনেক তফাৎ। আলোচনার সুযোগ থাকলে যাওয়া হবে। নিশ্চয়ই আমরাও সেই অপেক্ষায় থাকবো। ডাকলে আপনারা নিশ্চয়ই আমন্ত্রিত অতিথি হিসেবে আপনারাও গিয়েও আপনারা আপনাদের কথাগুলো বলবেন, এবং বলার মধ্যেই নিশ্চয়ই সমাধান না থাকলে একটা রাস্তা তো উপায় বদলে দেয় যে কোন পথে হাঁটবেন। শিরিন আক্তার, সংলাপে কোনো আলোচনায় কোনো সমাধান হবে না, এবং আপনি অনেক কথাই বলেছেন। সরকারের সদিচ্ছাটাই সবচেয়ে বড়, ভালো নির্বাচনের জন্য আপনিও বলেছেন। শেষ করতে হবে আমাকে এই অনুষ্ঠান। হ্যাঁ, শেষ করবো এই কথা বলেই। সেটা হচ্ছে যে আমরা চাই যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচনই হবে আগামীতে। আর সেই নির্বাচনের জন্যই এটি নির্বাচন কমিশন গঠন করা, যে নির্বাচন কমিশন সাহসের সঙ্গে প্রশাসন, আইন যারা রয়েছেন তাদেরকে তারা কাজে লাগাবেন, এবং সরকারের দিকেও তারা আঙ্গুল তুলে বলবেন নির্বাচনটা করবার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে করতে। এমন মানুষ এদেশে আছে? আমি আশা করছি। আচ্ছা, আমি আশা করছি এরকমটাই হতে হবে। আর আপনি কি এই আশাটাও রাখতে পারেন যে আগামী ইলেকশনে বিএনপি অবশ্যই আসবে, যেহেতু অনেক সময় আছে, বিএনপিকে অংশ নেবে বলে আপনার মনে হয়? আমরা তো চাই, যদি সত্যি তারা নির্বাচনে বিশ্বাস করে, যদি তারা এই পদ্ধতিতে বিশ্বাস করে, নিশ্চয়ই তারা নির্বাচনে আসবে। অসংখ্য ধন্যবাদ আমি দুজনকেই জানাচ্ছি। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সঙ্গে আছেন তাদেরকে এটুকুই শুধু বলবো, আমরা টকশো বলি, আলোচনা বলি, সংলাপ বলি, এখানে আসলে কোনো সমাধান হয় না, কিন্তু আলোচনায় বিভিন্ন মতামতগুলো উঠে আসে। এই মতামতগুলো উঠে আসাটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং ওই মতামতের উপরে ভিত্তি করে কিন্তু ভবিষ্যৎটাও নির্ধারণ হয়ে যায়, এবং রাস্তা হাঁটাটাও অনেকখানি সহজ হয়ে যায়। সুতরাং মহামান্য রাষ্ট্রপতির যে সংলাপ শুরু হয়েছে পিসি পুনর্গঠন নিয়ে, সেখানে কতখানি সমাধান হবে সেটা আমরা হয়তো জানি না, তবে একটা তো রাজনৈতিক সংকট সমাধান না হোক, কিন্তু রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশটা কেমন হবে, কেমন হওয়া উচিত আগামী দিনে নির্বাচন কমিশন শক্তিশালী, মেরুদণ্ডওয়ালা, নিরপেক্ষ, সৎ, সেই জায়গাগুলোতে একটা বিস্তর আলোচনা হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে, এবং এটা 10 বছর ধরেই হচ্ছে, সংবিধানেও এটি আছে, এই জন্যই ডাকেন মহামান্য রাষ্ট্রপতি। আমি সোমা ইসলাম আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি সকলকে।